সারা দেশের শহর এলাকার ভেতর গণপরিবহন চালু, স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ। কিছু জেলায় অবৈধভাবে চলছে আন্তঃজেলা বাস। করোনা সংক্রমণ রোধে ঈদে গ্রামে না যাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর। নৌযানে অতিরিক্ত যাত্রী না নেওয়ার আহ্বান। ঈদকে সামনে রেখে ফেরিঘাটে বাড়তি চাপ। শরীয়তপুর চাঁদপুর রুটে ফেরি সংকটে পচনশীল পণ্য নষ্ট হবার শঙ্কা। Saudi Extreme. Enjoy smooth speed. সমগ্র বাংলাদেশে আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শিরোনামের পর চলে যাচ্ছে পুরো খবরে। করোনা লকডাউনের কারণে টানা 3 সপ্তাহ বন্ধ থাকার পর আজ থেকে চালু হয়েছে গণপরিবহন। তবে শুধু শহরে এবং জেলায় বাস চলাচলের নির্দেশনা থাকলেও তা অমান্য করে কোথাও কোথাও চলছে আন্তঃজেলা বাস। এদিকে মহানগর সহ জেলার ভেতরে চলা গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। রয়েছে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগও। সরকারি নির্দেশনা অনুযায়ী শহরে ও জেলার সীমানার মধ্যে চলবে গণপরিবহন। আন্তঃজেলা বাস বন্ধই থাকবে। তবে সেই নির্দেশনা অমান্য করে ঢাকা মানিকগঞ্জ রুটে বাস চলছে। আন্তঃজেলা বাস চলছে নীলফামারীতেও। সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়েছে যাত্রীবাহী বাস। এসব জেলা উপজেলা থেকেও বাস যাচ্ছে ওই টার্মিনালে। আরও তো গাড়ি আসতেছে, এদের কাছেও যাত্রী জন্য আমরাও তুলছি। যদি আমরা একাই তুলতাম তাহলে একটা কথা ছিল। গণপরিবহন চালুর প্রথম দিনেই নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। সকাল থেকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাসে যাত্রীদের ভিড় দেখা গেছে। একই অবস্থান নোয়াখালী, টাঙ্গাইলে। খুলনা, রাজবাড়ী, ঝিনাইদহ, ফরিদপুর, মেহেরপুরের অধিকাংশ যানবাহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এতদিন গণপরিবহন বন্ধ ছিল, আমি মনে করি এটাই ভালো ছিল, কারণ মানুষ স্বাস্থ্যবিধি মানে না। আমাদের সচেতনতা এখনো আসে না। স্বাস্থ্যবিধি ছাড়া মানে কোনো হ্যান্ড স্যানিটাইজার নাই, মানে কোনো মাস্ক নেই, মুখে মাস্ক নেই, এরকম মানে যাত্রী বেশি পরিবহন করতে সেখানে। বাস মালিক শ্রমিকদের সংগঠন বলছে অভিযোগ পেলেই যথাযথ ব্যবস্থা নিচ্ছে তারা। 3 মাস গাড়ি লাইনের মধ্যে আসতে পারবে না, ফর্ম দিয়ে দিয়েছি আমরা। প্রতি গাড়ির লাইনম্যানকে ফর্ম দিয়ে, যেটা স্বাস্থ্যবিধি মানবে না, বোতল লাগবে না, মাছ চাল যাত্রীর উঠে রে ড্রাইভার এটা শাস্তি। এছাড়া প্রথম দিনে বরিশাল, ময়মনসিংহ, বেনাপোল ও যশোরে বাসের যাত্রী সংখ্যা ছিল একেবারেই কম। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা সংক্রমণ কমাতে ঈদে জীবনের ঝুঁকি নিয়ে গ্রামের বাড়ি না যেতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থার নবসৃষ্ট অবকাঠামো এবং জলযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দিয়েছেন। এই সময় নৌযানে অতিরিক্ত যাত্রী না নেওয়ার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, সড়ক নেটওয়ার্ক তৈরির পাশাপাশি সরকার সারা দেশে নৌপথও সচল করতে চায়। এই লক্ষ্যে 2024-25 সালের মধ্যে 10,000 কিলোমিটার নৌপথ পণ্য এবং যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। দেশের নদী এবং সমুদ্র বন্দরগুলো যেন নেপাল, ভুটানের মতো প্রতিবেশী রাষ্ট্রগুলো ব্যবহার করতে পারে, সেই পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। যেহেতু নৌপথগুলিকে উন্নয়ন করা এবং নৌ পরিবহন ব্যবস্থা আধুনিকায়নের উপর গুরুত্ব আরোপ করি, যার ফলে এখন 4,500-এ উন্নীত হয়েছে, কিন্তু এটাকে আমাদের আরও উন্নত করতে হবে। আভ্যন্তরীণ নৌপথের পুনরুদ্ধার এবং এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে আমরা সুনির্দিষ্ট লক্ষ্য পরিকল্পনা গ্রহণ করেছি। আর সেই অনুযায়ী ব্যাপকভাবে সারা বাংলাদেশের নদী খনন করা, তার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমাদের লক্ষ্য হচ্ছে যে পরিকল্পনা আমরা নিয়েছি যে আমরা 2024-25 সালের মধ্যে 10,000 কিলোমিটার নৌপথ খনন করা হবে। ঈদকে সামনে রেখে লকডাউন উপেক্ষা করেই ফেরিঘাটগুলোতে বাড়ছে যানবাহনের চাপ। ঘাট এলাকায় সামাজিক দূরত্ব বজায় না রাখায় স্বাস্থ্যবিধিও হচ্ছে উপেক্ষিত। সকাল থেকেই রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে দেখা যায় বাড়তি চাপ। পণ্যবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্সের পাশাপাশি শত শত যাত্রী পার হচ্ছেন ফেরিতে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেও প্রতিটি ফেরিতেই দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। ফেরিতে স্বাস্থ্যবিধি রক্ষায় প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে ঘাট কর্তৃপক্ষের দাবি, স্বাস্থ্যবিধি মেনে জরুরি পণ্যবাহী যানবাহনের পাশাপাশি যাত্রী পারাপার চলছে।
এদিকে 6টি ফেরির মধ্যে 2টি বিকল হয়ে পড়ায় শরীয়তপুর চাঁদপুর নৌপথে ভোগান্তি বেড়েছে চলাচলকারীদের। অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবাদানকারী গাড়ি সময় মতো গন্তব্যে যেতে পারছে না। তীব্র গরমে ঘাট এলাকায় 3 থেকে 4 দিন অপেক্ষা করতে হচ্ছে পণ্যবাহী যানবাহনের চালক সহকারীদের। এই দীর্ঘ অপেক্ষায় পচনশীল পণ্য নষ্ট হয়ে লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। শরীয়তপুরের নরসিংহপুর ঘাটে টার্মিনাল পূর্ণ হয়ে সড়ক জুড়ে যানবাহনের এই দীর্ঘ সারি। ঈদ সামনে রেখে পণ্যবাহী যান চলাচল বাড়ায় ফেরিঘাটে চাপ বেড়েছে। সম্প্রতি নৌপথের 2টি ফেরি বিকল হয়ে পড়ায় ভোগান্তি উঠেছে চরমে। তীব্র গরমে 3 থেকে 4 দিন ঘাটেই আটকে থাকতে হচ্ছে পণ্যবাহী গাড়ি চালক ও সহকারীদের। পেঁয়াজ, তরমুজের মতো অনেক পচনশীল পণ্য নষ্ট হয়ে যাচ্ছে গন্তব্যে পৌঁছানোর আগেই। 2 দিন ধরে ঘাটে আটকা, কিন্তু এই রৌদে তো তরমুজ মরে যাবে, আমরা কি করতে পারি? মানে এভাবে বসে থাকলে তো পেঁয়াজ পয়সা যাবে, পয়সা গেলে তো মালিকটাই জবাবদেহি করতে হবে। একদিন যাবো একদিন আসবো হিসাব করে টাকা নিয়ে আসি। এখন এই জায়গায় আইসা এই যে 3 দিন 4 দিন 5 দিন বসে থাকতে হয়, সিরিয়াল পাইতেছি না। মাল নিয়ে যেই মাল ফেলে আবার আসবো, তাই তো কোনো নিশ্চিততা নাই। ঘাট সংশ্লিষ্টরা বলছেন এই রুটে চলাচলকারী ফেরিগুলো অনেক পুরনো হওয়ায় এমনিতেই পারাপারে সময় লাগে দ্বিগুণ। ঈদের আগে 6 ফেরি পুরোপুরি চালু না হলে ভোগান্তি আরও বাড়বে। আসা যাওয়া করতে প্রায় 2.5-3 ঘন্টা সময় লাগে। কাজেই দিনে 1 টিপ 2 টিপ দিলেই শেষ হয়ে যায় সারাদিন। কিন্তু এখানে একটা দ্রুতগামী ফেরির প্রয়োজন, এবং যদি ঈদ পর্যন্ত এরকমভাবে চলে তাহলে কোনো ভোগান্তির শেষ নাই। যানবাহনের বাড়তি চাপ সামলাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফেরি 2-1 দিনের ভিতরে ট্রাফিকে আসবে। আশা করি আমরা ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের ট্রাফিকে 6টি ফেরি থাকলে আমরা যে আজকে যে দুর্ভোগ আছে এটা অচিরেই কাটিয়ে উঠতে পারবো। চট্টগ্রামের সাথে খুলনা, বরিশাল, বেনাপোল, মোংলা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলা যাতায়াতে ব্যবহৃত হয় শরীয়তপুর চাঁদপুর নৌপথ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রসূতির পেটে গজ রেখে দেওয়ার অভিযোগে 5 চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে টাঙ্গাইল সদর আমলিয়া আদালতে ভুক্তভোগীর বাবা এই মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি চিকিৎসক নিসফুন নাহার, সহকারী রেজিস্ট্রার অপু সাহা এবং আবেদা সুলতানা, সহকারী অধ্যাপক ফজলুল হক এবং শিক্ষানবিশ চিকিৎসক জাকির। আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। গত 31 জানুয়ারি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেন কামরুন নাহার। একদিন পরেই পেটে আবারও ব্যথা শুরু হলে ওই হাসপাতালেই 22 দিন চিকিৎসা নেন তিনি। অবস্থার উন্নতি না হলে তাকে ঢাকায় আনার পর 3 মার্চ অস্ত্রোপচারের পর পেটে গজ রেখে সেলাই করার বিষয়টি জানা যায়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধি 338, দণ্ডবিধি 326 এবং দণ্ডবিধি 307, 109, 34 ধারায় মামলা দায়ের করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে মহানগর ছাত্রলীগের সাথে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 125 নেতাকর্মীকে বিদায়ী ভিসি অনৈতিকভাবে নিয়োগ দিয়েছেন এমন অভিযোগ তুলে দুপুরে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান নেয়। এক পর্যায়ে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষ শুরু হয় দুপক্ষের। পরে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে মোতায়েন আছে বাড়তি পুলিশ। আজই উপাচার্য হিসেবে অধ্যাপক আব্দুস সোবহানের শেষ কর্মদিবস। করোনার ব্যাপক সংক্রমণে বিপর্যস্ত ভারতে প্রতিরোধক ঔষধ এবং চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। দুপুরে বেনাপোলে কাস্টমসের কার্যক্রম শেষে পেট্রাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করে চালানটি। বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়া রহমান জানিয়েছেন, মোট 8টি কোম্পানির করোনা প্রতিষেধক ঔষধ পাঠানো হচ্ছে প্রতিবেশী ভারতে। সৌহার্দ্য এবং সম্প্রীতির অংশ হিসেবে বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতকে এই ঔষধ পাঠানো হচ্ছে। প্রথম চালানে ট্রাকে করে মোট 334টি কার্টুনে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির 10,000 ঔষধ পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে আরও ঔষধ পাঠানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিতে হতদরিদ্র এবং কর্মহীন মানুষের মধ্যে চলছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ। দুপুরে বরিশালে নগরীর শহীদ আব্দুর রব সারনিয়াবাদ স্টেডিয়ামে পরিবহন শ্রমিক সহ 1,500 খেটে খাওয়া মানুষকে দেওয়া হয় উপহার সামগ্রী।
বগুড়ায় সেনাবাহিনীর 11 পদাতিক ডিভিশনের উদ্যোগে বিভিন্ন স্থানে 193টি পরিবারকে দেওয়া হয় খাদ্য সহায়তা। নোয়াখালীতে হতদরিদ্র 5 শতাধিক পরিবারে ঈদ উপহার সামগ্রী দেন আওয়ামী লীগ নেতা লুৎফুল হায়দার লেনিন। এছাড়াও প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়েছেন লক্ষ্মীপুর, নেত্রকোনা, ঝিনাইদহের হতদরিদ্র কয়েক হাজার পরিবার। ঈদ উপলক্ষে গাজীপুরে অসহায় এবং দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন কৃষক লীগের উপদেষ্টা আলম আহমেদ। দুপুরে কাপাসিয়া উপজেলার সনমানিয়া এলাকায় নিজ বাসভবনে 11 ইউনিয়নের 3000 মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তিনি। ত্রাণ হিসেবে তাদের দেয়া হয় চাল, ডাল, তেল সহ নতুন পোশাক। থানা আমাদের 11টা ইউনিয়ন আছে, সেই 11টা ইউনিয়নে এক ইউনিয়নে কত প্রায় 100+ মানে 200-র মতো করে তারা নাম লিপিবদ্ধ করেছেন। শুষ্ক মৌসুমে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি কমে জেগে ওঠা জমিতে বোরো আবাদ করেন কৃষকরা। তবে পলি জমে পানি নিষ্কাশনের নালা ভরাট হয়ে যাওয়ায় কমছে আবাদযোগ্য জমি। এর ফলে কমছে জেলায় বোরো ধান উৎপাদন। প্রতিবছর নভেম্বরের দিকে কমতে থাকে কাপ্তাই হ্রদের পানি। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জেগে ওঠে জমি। রাঙামাটির নানিয়াচর, বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়ি, জুরাছড়ি উপজেলায় এমন জমিতে বোরো ধান চাষ করেন স্থানীয় কৃষকরা। তবে কয়েক বছর ধরে এসব ফসলি জমি থেকে পানি নিষ্কাশনের নালা পলি জমে ভরাট হতে থাকায় কমছে আবাদযোগ্য জমি। নালা ভরাটের কারণে অন্তত 1000 হেক্টর জমি থাকছে অনাবাদি। এই নালাটা ওই পলি মাটিতে ভরাট হয়ে গেছে, যার ফলে এখানে ওই সামনে যে বিলটা দেখতেছেন দেখা যাচ্ছে ওইগুলা এই চাষাবাদ করা যাচ্ছে না। এই গ্রামের না, এই চিত্রটা আপনারা দেখবেন প্রায় পুরো পার্বত্য চট্টগ্রামেই বলা যেতে পারে। এটা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সেচে ব্যবহৃত নালা খননে কাজ করলেও পার্বত্য অঞ্চলে তাদের নেই কোনো উদ্যোগ। সরকারি সহায়তা না পেয়ে সম্প্রতি নিজেদের উদ্যোগেই নালা খনন করছেন ঘিলাছড়ির হেরেটকাবা গ্রামের মানুষ। এটা করলে পানিটা যখন নেমে যাবে সবাই সব ইয়াগুলো মানে চাষ করতে পারবো। আমরা সবাই মিলে পরামর্শ করে এই জমিটা এই মেশিন এবং ওই কোদালের দ্বারা আর কি আমরা খনন করতেছি। কৃষি বিভাগ বলছে ভরাট হওয়া নালাগুলো খনন করা গেলে 1000 একর জমি আসবে চাষের আওতায়। বিডিজির পক্ষ থেকে অনেক সময় আমাদের এই যে খাল খনন এবং যে শেষ নালার জন্য তারা প্রকল্প গ্রহণ করে থাকেন, তাহলে এই সমস্ত জলে ভাসা জমিতে আমরা যদি কিছু শেষ প্রকল্প নালা করতে পারি, তাহলে আমরা কিন্তু রাঙামাটি পার্বত্য জেলার অনেক জমি চাষের আওতায় আমরা আনতে পারি। রাঙামাটি জেলায় জেগে ওঠা প্রায় 5500 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়ে থাকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেষ করছে সমগ্র বাংলাদেশ। যাবার আগে শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। সারা দেশে শহর এলাকার ভেতর গণপরিবহন চালু, স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ। কিছু জেলায় অবৈধভাবে চলছে আন্তঃজেলা বাস। করোনা সংক্রমণ রোধে ঈদে গ্রামে না যাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর। নৌযানে অতিরিক্ত যাত্রী না নেওয়ার আহ্বান। এবং ঈদ সামনে রেখে ফেরিঘাটে বাড়তি চাপ। শরীয়তপুর চাঁদপুর রুটে ফেরি সংকটে পচনশীল পণ্য নষ্ট হবার শঙ্কা। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।